প্রতিদিনের মতো বরাবর আবারও শুভেচ্ছা জানাচ্ছি সোহেল স্যার সায়েন্স চেম্বারের ক্লাসে। আজকে আমরা তোমাদেরকে নতুন একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। নতুন টপিকস আমরা শুরু করব, সেটা হচ্ছে জুলজি চ্যাপ্টার 7 সপ্তম অধ্যায় চলন এবং অঙ্গচালনা। এখন দেখো, এই যে চলন এবং অঙ্গচালনা এটা নিয়ে পড়ানোর আগে আমরা দেখে নিই চলন কাকে বলে। চলন কাকে বলে এটা কিন্তু বিভিন্ন সরকারি কলেজের পরীক্ষায় আসতে পারে। যেমন চলনের সংজ্ঞা, অনেকে আমি যদি জিজ্ঞেস করি চলন কাকে বলে, অনেকে অবাক হতে পারে যে চলন মানে সে বলবে এক জায়গা থেকে এক জায়গায় গেলে তাকে চলন বলা হবে, অনেকে বলতে পারে এটা। তাহলে দেখো, চলনের ইংলিশ হচ্ছে আগে লিখে ফেলি লোকোমোশন বা মুভমেন্ট, লোকোমোশন বা মুভমেন্ট। এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি চলন মানে কি, সে বলবে এক জায়গা থেকে এক জায়গায় গেলে তাকে চলন বলা হয় না। আমি যদি এই কলমটাকে ছুঁড়ে মারি, সে এক জায়গা থেকে এক জায়গায় যাবে। একটা ফুটবলকে যখন লাথি মারবা, সে ফুটবলটা এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে। এভাবে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়াকে চলন বলা যাবে না। চলন কখন বলবো? যখন কোনো প্রাণী জৈবিক প্রয়োজনে, কোনো প্রাণী, আমি একটু কালার চেঞ্জ করি, দেখো কোনো প্রাণী যখন জৈবিক প্রয়োজনে, আমি লিখে দিচ্ছি এখানে তিনটা কথা, জৈবিক প্রয়োজনে স্বচেষ্টায়, এখানে একটা কথা লিখতে হবে, স্বচেষ্টায়, জৈবিক প্রয়োজনে এবং স্বচেষ্টায়। জৈবিক প্রয়োজনে স্বচেষ্টায় এক জায়গা থেকে এক জায়গায় যদি স্থানান্তরিত হয়, এক স্থান থেকে অন্য স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, এক স্থান থেকে অন্য স্থানে যদি গমন করে, অন্য স্থানে গমন করে, তখনই বলবো এটাকে চলন। তাহলে চলন যদি বলতে হয়, তোমাকে অফিসিয়ালি যদি বলতে হয়, বইয়ের ভাষায় যদি বলতে হয়, এই তিনটা কথা তোমাকে টাচ করতে হবে। সেটা কি? যে প্রক্রিয়ায় জীব জৈবিক প্রয়োজনে স্বচেষ্টায় এক স্থান থেকে অন্য স্থান, এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, তাকে চলন বলা হয়। এখন দেখো, এই যে চলনের সংজ্ঞাটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। যারা পরীক্ষায় ভালো করতে চাও তারা এই কোনো পয়েন্টে কি করবে না, বাদ দিতে পারবে না। এবার আসো, এই চলনের জন্য আমাদের দেহের যে তন্ত্রটা কাজ করে, শুধু চলন না, আরো অনেকগুলো কাজ করে। চলনের জন্য যে স্পেশালি যে তন্ত্রটা আছে, আমাদের দেহের প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট তন্ত্র আছে। চলনের জন্য যে তন্ত্র, তাকে আমরা বলি কঙ্কাল তন্ত্র। দেখো, কঙ্কাল তন্ত্র বা স্কেলেটাল সিস্টেম, কাকে আমরা কঙ্কাল তন্ত্র বা স্কেলেটাল সিস্টেম বলবো? কঙ্কাল তন্ত্র হচ্ছে, তাহলে কিছু বেসিক কথা হচ্ছে, সে মেসোডার্ম থেকে সৃষ্টি হয়। আমাদের ভ্রূণের মধ্যে মূলত তিনটা লেয়ারের মধ্যে একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তাহলে সে হচ্ছে মেসোডার্ম থেকে সৃষ্ট, মেসোডার্মাল সিস্টেম। আমি যদি লিখি মেসোডার্ম থেকে সৃষ্ট। সে কি করে? সে দেহের কঙ্কাল তন্ত্র কি করে? দেহের কাঠামো তৈরি করে, দেহের কাঠামো গঠন করে, দেহের কাঠামো গঠন করে। কাঠামো গঠনে কিরকম? আমি যখন একটা গরুকে দেখি, আমি দেখলেই চিনে ফেলি এটা গরু। ছাগলকে দেখলেই চিনে ফেলি এটা ছাগল। মুরগি দেখেই বুঝে ফেলতে পারি এটা মুরগি। এটা মানুষকে দেখলেই চিনতে পারি এটা মানুষ। প্রত্যেকটা প্রাণীর একটা নিজস্ব শেপ বা একটা নিজস্ব আকৃতি আছে। এই যে শেপ বা আকৃতি যেটা আছে, এই আকৃতি দান করার জন্য যে কাজ করে, সে হচ্ছে আসলে কি কঙ্কাল তন্ত্র। তাহলে দেহের একটা নির্দিষ্ট কি তৈরি করে? কাঠামো তৈরি করে। সেই দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহের সুরক্ষা দেয়, অভ্যন্তরীণ অঙ্গসমূহের সুরক্ষা দেয়। আমাদের দেহের ভিতরে পরিপাকতন্ত্র, জননতন্ত্র, রেচনতন্ত্র, লিভার, হার্ট, এরকম অনেকগুলো নরম যে সফট অঙ্গ আছে, অভ্যন্তরীণ অঙ্গকে সে কি করে? অভ্যন্তরীণ অঙ্গকে রক্ষা করে বা সুরক্ষা দান করে। সে দেহের ভার বহন করে। একটা মানুষের যে ওজন, সেই ওজনটা, আমি যখন তোমাকে 70 কেজি একটা বস্তা যদি তুলে দিই, তাহলে তুমি এটাকে টেনে নিতে অনেক কষ্ট হবে। বাট তুমি তোমার 70 কেজি ওজনের যে বডি, সে বডিটাকে ইজিলি কি করতে পারে? আমরা টেনে নিতে পারি। এই যে ভার বহন করে। এবং দেহের কি দান করে? সে দেহের প্রতিরক্ষা দান করে। দেহের কি দান করে? প্রতিরক্ষা দান করে। সর্বোপরি সে অস্থি এবং তরুণাস্থি নির্মিত। সে অস্থি ও তরুণাস্থি নির্মিত। যদিও অস্থি এবং তরুণাস্থি নির্মিত এটা কঙ্কালতন্ত্র, সব পুরো কঙ্কালতন্ত্রের জন্য প্রযোজ্য নয়। তারপর আমি এখানে লিখে দিচ্ছি অস্থি ও তরুণাস্থি কি নির্মিত। তাহলে দেখো, এটা হচ্ছে মেসোডার্ম থেকে সৃষ্ট যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, অভ্যন্তরীণ অঙ্গকে সুরক্ষা করে, দেহের ভার বহন করে, প্রতিরক্ষা দান করে এবং অস্থি ও তরুণাস্থি নির্মিত, তাকে কি বলা হবে? কঙ্কালতন্ত্র বলা হবে। তাহলে কঙ্কালতন্ত্রের যে বেসিক পয়েন্ট, এগুলো হচ্ছে সেই বেসিক পয়েন্টগুলো। এই বেসিক পয়েন্টগুলো আমি একটু একটা ফরম্যাট আকারে যদি দেখাতে চাই, দেখো এই যে এখানে লেখা আছে মেসোডার্ম থেকে সৃষ্ট। এখানে লেখা আছে কি? মেসোডার্ম থেকে সৃষ্ট। বিভিন্ন ধরনের যোজক করে যে অস্থি এবং তরুণাস্থি নিয়ে গঠিত, অস্থি এবং তরুণাস্থি নিয়ে গঠিত। দেহের কাঠামো গঠন করে, ভার বহন করে, অন্তস্থ নরম অঙ্গসমূহকে কি করে? রক্ষা করে।
পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে। তাহলে দেখো এই পয়েন্টগুলো আমরা অবশ্যই আমাকে উল্লেখ করলে আমাকে কঙ্কালতন্ত্রের সংজ্ঞাটা কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবার আসি কঙ্কালতন্ত্রের সংজ্ঞার পরে, তাহলে কঙ্কালতন্ত্রের সংজ্ঞার মধ্যে কিন্তু তার কাজগুলো নিহিত, কঙ্কালতন্ত্রের সংজ্ঞার মধ্যে তার কাজগুলো নিহিত। তারপর আমরা একবার কাজগুলো নিয়ে একবার আলোচনা করব। দেখো কঙ্কালতন্ত্রের কাজগুলো কিরকম। কঙ্কালতন্ত্রের কাজ ব্যাখ্যা করার জন্য এখানে আমি কিছু রেডিমেড কিছু ফরম্যাট লিখে রাখছি, তার মধ্যে কিছু স্পেসিফিক পয়েন্টগুলো আমরা আলোচনা করব। কঙ্কালতন্ত্রের যে দেহের কাঠামো গঠন করে এটা আমরা আলোচনা করছি। পুরুষ ও নারী দেহের মোট ওজনের 15 ও 10% গঠন করে। দ্যাট মিনস পুরুষের বেলায় হচ্ছে 15% ওজন কার, অস্থি এবং তরুণাস্থির। একটা মানুষের যত ওজন, একটা পুরুষের তার 15% হচ্ছে তার কঙ্কালতন্ত্রের ওজন, আর নারী দেহের বেলায় সেটা হচ্ছে কত, 10%। এখানে সংখ্যা রিলেটেড যে টপিকসগুলো আছে, যে শব্দগুলো আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সংখ্যা থেকে অবশ্যই এমসিকিউ আসবে, স্পেশালি এখান থেকে একটা এমসিকিউ তুমি অবশ্যই পাবা। এরকম একটা গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদন। প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ, প্রতি সেকেন্ডে গড়ে প্রায় 26 লক্ষ লোহিত কণিকা কি হয়, উৎপন্ন হয়। 26 lakhs, 26 লক্ষ লোহিত কণিকা উৎপন্ন হয়। সঞ্চয়, সেই বিভিন্ন কিছু সঞ্চয় করে রাখে কি কি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস সঞ্চয় করে। দেহের প্রায় 97% ক্যালসিয়াম অস্থিতে সঞ্চিত থাকে। তাহলে তিনটা সংখ্যা পেলাম। পুরুষের 15%, স্ত্রীকে 10% ওজন দান করে। প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত কণিকা উৎপন্ন হয়, এবং ক্যালসিয়াম, যে পরিমাণ ক্যালসিয়াম বডিতে আছে তার 97%, 97% হচ্ছে কোথায়, অস্থিতে থাকে। শ্বসন এবং শ্রবণ, শ্বসন এসে কিভাবে সাহায্য করে, আমরা যখন শ্বাস নিই আমাদের বক্ষপিঞ্জর কি হয়, প্রসারিত হয়, সংকুচিত এবং কি হয়, প্রসারিত হয়। এই সংকোচন প্রসারণের মাধ্যমে ফুসফুসকে সে কি করতে সাহায্য করে, বড় করতে এবং ছোট করতে সাহায্য করে। শ্রবণ, কানে শুনি আমরা। জুলজি অষ্টম অধ্যায়ের মধ্যে আমরা কানের যে অংশটা পড়ছে, ওখানের মধ্যে আমরা দেখছি কিভাবে কানের অস্থিসমূহ শ্রবণে সাহায্য করে। চাপ ও আয়নিক সমতা রাখে। এখানে চাপ নিয়ে বলি, যখন আমরা যদি কোনো কিছুতে হেলান দিয়ে দাঁড়াই, অথবা আমি যখন শুয়ে পড়ি, অথবা আমি যদি কোনো উপর গাছ থেকে যদি পড়ে যায়, তখন যে আঘাতটা লাগে, এই আঘাতটা আমাদের বাইরে যে কঙ্কালতন্ত্র সেটা কি করে ফেলে, আঘাতটাকে ডিমিনিশ করে ফেলে, রিডিউস করে ফেলে। যদি আঘাতটা ডিমিনিশ না হতো, রিডিউস না হতো, অভ্যন্তরীণ অঙ্গসমূহের কি হতো, ক্ষতি হতো। একটা হচ্ছে আয়নিক সমতা। এই যেখানে যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এগুলো যে সঞ্চিত থাকে, এগুলো আমাদের কোথায় সঞ্চিত থাকে, অস্থির মধ্যেই সঞ্চিত থাকে। এরা কি করে, রক্তের মধ্যে যখন ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস বা এগুলো পরিমাণ যখন বেড়ে যায়, তখন তারা অস্থির মধ্যে এগুলোকে সঞ্চিত করে রাখে। যদি কোনো কারণে এখানে অস্থির মধ্যে, রক্তের মধ্যে এগুলো কমে যায়, তখন আবার এখান থেকে কি করে, রিলিজ করে। তাহলে এই যে বেড়ে গেলে সেটাকে কমিয়ে রাখে, কমে গেলে সেটাকে কি করে দেয়, বাড়িয়ে দেয়। তাহলে এটাকে আমরা বলি আয়নিক সমতা রক্ষা। রোগ প্রতিরোধ, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, জুলজি দশম অধ্যায়ের মধ্যে পড়াবো রেটিকুলো এন্ডোথেলিয়াল। এই রেটিকুলো এন্ডোথেলিয়াল এই ওয়ার্ডটা, এই সিস্টেমটা নিয়ে আমরা আলোচনা করব কোথায়, জুলজি দশম অধ্যায়ের মধ্যে। আমাদের দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা তার একটা অংশ হচ্ছে কি, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। আরেকটা পয়েন্ট আছে বিষাক্ত মৌল সঞ্চয়। আমাদের বডিতে অনেক সময় বিষাক্ত মৌল থাকতে পারে, যেমন যে সমস্ত এলাকায় আর্সেনিকের পরিমাণ বেশি, বিশেষ করে উত্তরবঙ্গে পানির সাথে আর্সেনিক আমাদের বডিতে চলে আসতে পারে। এরপরে আমাদের সবার বাসায় যে পানির যে পাইপ আছে, পানির পাইপের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে লেড। এই লেড কিন্তু পানির ওই পাইপ থেকে পানির মাধ্যমে আমাদের কাছে আসতে পারে, আমাদের শরীরে যেতে পারে। এরকম বিষাক্ত যে মৌল, আর্সেনিক বলো, লেড বলো, এগুলো যে আমাদের বডিতে আসে, অস্থি এগুলোকে ধরে রাখে। অস্থি এগুলোকে কি করে রাখে, অস্থি এগুলোকে ধরে রাখে। তাহলে যে লেড, আর্সেনিক, এই সমস্ত বিষাক্ত মৌলসমূহ সে ধরে রাখে, সঞ্চিত করে রাখে। অনেক সময় মানুষ যদি দুর্ঘটনার মতো মারা যায়, দুর্ঘটনাবশত যদি কেউ মারা যায়, ফরেন্সিক রিপোর্টে এখন মনে করো আমি ধারণা করতেছি কেউ লেড পয়জনিং হয়ে মারা গেছে বা আর্সেনিক পয়জনিং হয়ে মারা গেছে। আমি যখন আমি মনে করি একটা মানুষ মারা গেছে আজ থেকে প্রায় 5 বছর আগে, আমি ধারণা করতেছি ওই মানুষটা মনে হয় আর্সেনিকের পয়জনিংয়ের কারণে মারা গেছে। আমরা কি করতে পারি, চাইলে আমি যখন কবর থেকে তার লাশটা তুলবো, যখন তার হাড্ডিগুলো তুলবো, তার মাংসগুলো তো পচে যাচ্ছে, তার পুরা দেহ পচে গেছে, কিন্তু হাড্ডি এখনো থেকে গেছে, হাড় এখনো থেকে গেছে। এই যে হাড়ের মধ্যে আর্সেনিক গুলো তখনও কি থাকবে, সঞ্চিত থাকবে। তখন আমি বুঝতে পারবো, হাড়ের মধ্যে যখন আর্সেনিক পাবো আমি বুঝতে পারবো ও আর্সেনিকের কি ছিল, পয়জনিং ছিল। এটা কিভাবে, লেডের ক্ষেত্রে প্রযোজ্য। যেটা একটা কথা গুরুত্বপূর্ণ কথা, রাসায়নিক শক্তি সঞ্চয়। মানুষের বয়স বাড়ার সাথে সাথে দেখো আমাদের বডিতে যে রেড বোন মেরু, লোহিত অস্থিমজ্জা, সেটা পরিণত হয় বা রূপান্তরিত হয়ে ইয়েলো বোন মেরু বা হলুদ অস্থিমজ্জায় পরিণত হয়। অর্থাৎ
রেড যে বোন ম্যারো আছে, লোহিত অস্থিমজ্জা, সেটা রূপান্তরিত হয়ে ইয়েলো বোন ম্যারো বা অস্থিমজ্জাতে রূপান্তরিত হয়। এই ইয়েলো বোন ম্যারোতে একটা গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়, হচ্ছে এডিপোস টিস্যু। দেখো এডিপোস টিস্যু। এডিপোস মানে কি? আসলে এডিপোস মানে হচ্ছে ফ্যাট সেল, চর্বির কণা বা চর্বির দানা। তাহলে এই যে পরিণত অবস্থায় লোহিত অস্থিমজ্জা হলুদ অস্থিমজ্জা পরিণত হয়ে এডিপোস টিস্যু তৈরি করে বা ফ্যাট সেল তৈরি করে। আমরা জানি ফ্যাট বা এডিপোস টিস্যু হচ্ছে একটা শক্তির একটা উৎস। যেমন এই যে এডিপোস কোষ থেকে যেগুলো সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে কি করে, কাজ করে। তাহলে এখানে কঙ্কালতন্ত্রের কাজের মধ্যে আমরা স্পেসিফিক কিছু সংখ্যা পড়লাম। দেহের ওজনের 15% পুরুষে, 10% কোথায়, স্ত্রীতে। 97% ক্যালসিয়াম সঞ্চয় করে, প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত কণিকা উৎপাদন করে। এরপরে বললাম রেডিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম আয়নিক চাপের আয়নিক সমতা রক্ষা করে, লেড এবং আর্সেনিক সঞ্চয় করে, লোহিত মজ্জা থেকে হলুদ অস্থিমজ্জা হয়ে এডিপোস টিস্যু তৈরি করে। এই যে কঙ্কালতন্ত্র নিয়ে পড়লাম, এবার আমরা কঙ্কালতন্ত্রের বিভিন্ন অংশগুলো নিয়ে একটু আলোচনা করব। কঙ্কালতন্ত্রের বর্ণনাটা তোমাদেরকে দিব। এবার আসি কঙ্কালতন্ত্রের যে টপিকসটা আমরা পড়াবো। কঙ্কালতন্ত্রকে বেসিক্যালি আমরা কয় ভাগে ভাগ করে দেখি। টোটাল আমাদের দেহের যে কঙ্কালতন্ত্র আছে, সেই কঙ্কালতন্ত্রকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। স্কেলেটাল সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে এক্সোস্কেলেটাল সিস্টেম, একটা হচ্ছে এক্সোস্কেলেটাল সিস্টেম, এক্সোস্কেলেটাল, একটা হচ্ছে এন্ডোস্কেলেটাল সিস্টেম। একটা এক্সোস্কেলেটাল, একটা হচ্ছে এন্ডোস্কেলেটাল সিস্টেম। তোমরা নিশ্চয়ই জানো এক্সো মানে কি? এক্সো মানে হচ্ছে বহি বা বাইরের দিকে, আর স্কেলেটাল মানে হচ্ছে কি, কঙ্কালতন্ত্র। তাহলে এক্সোস্কেলেটাল সিস্টেম বলতে বহি কঙ্কালতন্ত্র, আর এন্ডো মানে কি, ভিতরে, বা আমরা এখানে লিখবো অন্তর, আর স্কেলেটাল মানে কি, কঙ্কালতন্ত্র। তাহলে দেখো একটা বহি কঙ্কালতন্ত্র বা এক্সোস্কেলেটাল সিস্টেম, আর একটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র বা এন্ডোস্কেলেটাল সিস্টেম। যেই কঙ্কালতন্ত্রে যে অংশসমূহ দেহের বাইরে থাকে, দেহের বাইরে থেকে দেখা যায়, তাদেরকে বলা হয় এক্সোস্কেলেটাল সিস্টেম। যেমন উদাহরণ হচ্ছে নখ, খুর, শিং এবং লোম। নখ, খুর, শিং এবং লোম। এইটা আমি টোটাল বহিঃকঙ্কালতন্ত্রে কি কি আছে সেগুলো দেখালাম। নখ, খুর, শিং, লোম, এগুলো আমাদের দেহের বাইরে থাকে, সেগুলো আমরা বহিঃকঙ্কালতন্ত্র বলি। এখানে খুর এবং শিং যদিও মানুষের বেলায় থাকে না, মানুষের বেলায় কিন্তু খুর এবং শিং থাকে না, তারপরেও অন্যান্য সকল প্রাণীর ক্ষেত্রে মিলে টোটাল আমি বলে দিলাম নখ, খুর, শিং এগুলা। মানুষের বেলায় থাকে নখ এবং কি, নখ এবং লোম। এই অধ্যায় পড়ার সময় আমরা খুর এবং শিংটা না বললেও চলে, তারপর আমরা একসাথে কি করে দিলাম, বলে দিলাম। অন্তঃকঙ্কালতন্ত্র যেগুলো দেহের কোথায় আছে, দেহের ভিতরে আছে। যারা ভিতরে আছে তারা কিন্তু আবার কি নির্মিত? তারা হচ্ছে অস্থি ও তরুণাস্থি নির্মিত। অস্থি ও তরুণাস্থি নির্মিত। অস্থি এবং তরুণাস্থি নির্মিত যে অন্তঃকঙ্কালতন্ত্র, সেই অন্তঃকঙ্কালতন্ত্রকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অক্ষীয় বা এক্সিয়াল স্কেলেটন, অক্ষীয় বা এক্সিয়াল, আর একটা হচ্ছে উপাঙ্গীয় বা লিম্বিক, উপাঙ্গীয় বা লিম্বিক। তাহলে একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল বা এক্সিয়াল, একটা হচ্ছে উপাঙ্গীয় বা লিম্বিক, উপাঙ্গীয় বা লিম্বিক কঙ্কালতন্ত্র। তাহলে এখন এটা তো আমি আমার হাতে লিখলাম। এবার আমি একটু একদম ফরম্যাট আকারে, যে সুন্দর যে ফরম্যাট, আমার লেখা তো তোমাদের পছন্দ নাও হতে পারে, ফরম্যাট আকারে যদি আমি দেখাতে চাই, দেখো কঙ্কালতন্ত্রের মধ্যে দেখো বর্ণনা দিচ্ছি। মানব কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র, দেখো এটা হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র, একটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র। বহিঃকঙ্কালতন্ত্রে কি আছে? নখ, এই যে দাঁতের কথা আমি বলি নাই, লোম প্রভৃতি। বহিঃকঙ্কালতন্ত্র ত্বকের এপিডার্মিস থেকে সৃষ্টি, এই লাইনটা মনে রাখতে পারো, এপিডার্মিস থেকে সৃষ্টি হয়। এই কথাটা আমি প্রথমে বলি নাই। তাহলে বহিঃকঙ্কালতন্ত্র কোত্থেকে সৃষ্টি হয়? এপিডার্মিস থেকে সৃষ্টি হয়। অন্তঃকঙ্কালতন্ত্র দুই ভাগে বিভক্ত, একটা অক্ষীয় কঙ্কাল, একটা উপাঙ্গীয় কঙ্কাল। অন্তঃকঙ্কালতন্ত্র কিন্তু বেসিক্যালি এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়। বেসিক্যালি এন্ডোডার্ম থেকে, এপিডার্মিস থেকে সৃষ্টি হতে পারে, এন্ডোডার্ম থেকে সৃষ্টি হতে পারে। তাহলে অন্তঃকঙ্কালতন্ত্র দুই ভাগে ভাগ করা হচ্ছে অক্ষীয় বা এক্সিয়াল, আর একটা হচ্ছে উপাঙ্গীয় বা লিম্বিক কঙ্কালতন্ত্র। এখন এই অক্ষীয় বা উপাঙ্গীয় মানে কি আমি একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি। অক্ষীয় বা উপাঙ্গীয় মানে কি? তাহলে কঙ্কালতন্ত্রের যে ভাগগুলো বললাম তার মধ্যে এবার আমরা স্পেশালি পড়বো কোনটা? অক্ষীয় কঙ্কালতন্ত্র বলতে কাকে মিন করবো আমরা? দেখো অক্ষীয় কঙ্কালতন্ত্র বলতে কোনগুলা? মেডিকেল কলেজে তুমি যখন প্রথমবার যাবা, ফার্স্ট ইয়ার ভর্তি হবা, ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর অনেকে বলে যে টিচাররা কি করে, কোনো একটা ছেলে বা মেয়েকে দাঁড় করায়, সে বলে কি তুমি তোমার স্বাভাবিক পজিশনে দাঁড়া। এই যে বলো তুমি তোমার স্বাভাবিক পজিশনে দাঁড়া, এই কথা যখন শুনে
নতুন নতুন মেডিকেল কলেজে যাচ্ছে, নতুন নতুন ডাক্তার হবে সে, নতুন নতুন তার মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করতেছে, তখন সে কি করবে, বিশেষ করে মেয়েদেরকে দাঁড়াতে বলে মেয়েরা দাঁড়াবে এরকম করে, অথবা এরকম করে, অথবা এরকম করে সে বাঁকা করে দাঁড়াবে। ছেলেদেরকে দাঁড়াতে বলে ছেলেরা কি করে, ঘড়ি দেখে, মনে করি এরকম করে সে কি দেখবে, ঘড়ি দেখবে, অথবা চুল কথা বলে এরকম করে দেখে, বিভিন্ন পজিশনে দাঁড়ায়। আসলে মানুষের স্বাভাবিক পজিশন হচ্ছে ঠিক এরকম, মানুষের স্বাভাবিক পজিশন হচ্ছে এরকম, ঠিক এইবার আমি তোমাকে দাঁড়াতে হবে স্বাভাবিক পজিশনে। যখন কোনো মানুষ স্বাভাবিক পজিশনে দাঁড়াবে, আমি যেটা মানুষের যদি একটা রূপক চিত্র দেখায়, একটা মানুষ যখন, আমার চিত্রগুলো খুবই সুন্দর হয় তোমরা জানো নিশ্চয়ই, তাহলে একটা মানুষ যখন স্বাভাবিক পজিশনে দাঁড়াবে তখন তার দেহের মধ্যে যে অংশগুলো থাকবে, আমি তাকে দেখো, এগুলো হচ্ছে হাত, আমি পাগুলোকে ইচ্ছে করে একটু বাঁকা করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে যদি আমি তোমাদেরকে এবার দেখাতে চাই, কঙ্কালতন্ত্রের যে অংশসমূহ দেহের মিড লাইন বরাবর থাকে, দেহের মিড লাইন, এটা হচ্ছে দেহের কি মিড লাইন, ওয়াই অক্ষ বা মিড লাইন বরাবর। কঙ্কালতন্ত্রের যে অংশসমূহ দেহের মধ্যরেখা বরাবর অবস্থান করে, কঙ্কালতন্ত্রের যে অংশসমূহ দেহের মধ্যরেখা বরাবর অবস্থান করে তাদেরকে বলা হয় অক্ষীয় বা এক্সিয়াল কঙ্কালতন্ত্র, অক্ষীয় বা এক্সিয়াল কঙ্কালতন্ত্র। তাহলে এক্সিয়াল বা অক্ষীয় কঙ্কালতন্ত্র কোনগুলা, যে অংশসমূহ কঙ্কালতন্ত্রের যে অংশসমূহ দেহের মধ্যরেখা বরাবর অবস্থান করে, কঙ্কালতন্ত্রের যে অংশসমূহ দেহের মধ্যরেখা বরাবর কি করে, দেহের মধ্যরেখা বরাবর অবস্থান করে। আর যেগুলো দেহের মধ্যরেখা থেকে বাইরে থাকে, বাইরে মুভ করা যায়, যেমন এই যে হাত বিভিন্ন দিকে মুভ করা যাচ্ছে, হাত আমি চাইলে এদিকে রাখতে পারি, চাইলে উপরে নিতে পারি, চাইলে নিচে আনতে পারি, একইভাবে পাকেও চাইলে এই ডিরেকশন আনা যায়, এই ডিরেকশনে আনা যায়, নিচে নেওয়া যায়, উপরও কি করা যায়, তোলা যায়। তাহলে যেগুলা কঙ্কালতন্ত্র দেহের মিড লাইনের বাইরে আছে এবং যেগুলা ইজিলি বিভিন্ন দিকে মুভ করতে পারে তাদেরকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে অক্ষীয় কঙ্কাল বলতে কাদেরকে বুঝবো, যারা দেহের মিড লাইন বরাবর থাকে, যেমন মাথা, তারপর হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর, তারপর হচ্ছে আমাদের পিঠের মেরুদণ্ড। তাহলে মাথা, বক্ষপিঞ্জর আর মেরুদণ্ড, এগুলো হচ্ছে দেহের অক্ষীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল কোনগুলো, এই যে আমার হাত এবং পা। আমি চাইলে হাতটাকে, আমি যদি তোমাদের একটা নাচের মতো দেখাই, মনে করো তোমাদের সামনে নাচতেছি আমি, মনে করো আমি যদি নাচটা এরকম করে দেখাই, একবার বাইরে নিলাম, একবার ভিতরে নিলাম, একবার উপরে নিলাম, একবার নিচে নিলাম। আমি যখন তোমাকে নাচটা দেখাবো, দেখো তা থই যে তোমরা নাচতেছো এরকম করে, আমি যখন তোমাকে নাচ দেখাচ্ছি, আমি আমার হাতটাকে বিভিন্ন ডিরেকশনে মুভ করতে পারি। আমি চাইলে মুস্তাফিজুর রহমানের মতো বল করতে পারি, ওয়াসিম আকরামের মতো আমি কি করতে পারি, হাতটাকে ঘুরায় বল করতে পারি, যে বিভিন্ন ডিরেকশনে মুভ করতে পারে। একইভাবে পাকে একবার বাইরে, একবার ভিতরে, উপরে, নিচে কি করতে পারে, মুভ করতে পারে। এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল, যেটা সব দিকে সঞ্চালিত করা যায়। এবার আসি, অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল মিলে আমাদের দেহে কি কি অস্থিসমূহ আছে আমাকে একটু দেখতে হবে। এবার আসো একটা চার্ট দেখাই তোমাদেরকে। আমি যখন একটা চার্ট তোমাদেরকে দেখাবো, দেখো এই চার্টের মধ্যে আছে কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল, একটা অক্ষীয়, একটা কি উপাঙ্গীয়। টোটাল কঙ্কালতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে অক্ষীয় বা এক্সিয়াল, একটু আগে যেটা বললাম, আর একটা হচ্ছে উপাঙ্গীয় বা লিম্বিক, অক্ষীর মধ্যে কি কি আছে দেখি। অক্ষীর মধ্যে আছে করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। করটির মধ্যে আবার করটিকা, মুখমণ্ডল, হায়োয়েড এবং করণাস্থি আছে। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আছে বক্ষ অস্থিচক্র, বাহু, শ্রোণীয় অস্থিচক্র, একটা হচ্ছে কি পা। তাহলে অক্ষীয় কঙ্কাল কারা, করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর, এই যে করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আছে বক্ষ অস্থিচক্র, বাহু, শ্রোণীয় অস্থিচক্র, পা। এখানে আমার করটির মধ্যে আছে করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, হায়োয়েড অস্থি, করণাস্থি। আবার মেরুদণ্ড, বক্ষপিঞ্জরের মধ্যে আছে স্টার্নাম, পরশুক, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়াবো। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি যদি টোটাল হিসাব করি, এখানে আসে কয়টা, 80টা। আর উপাঙ্গীয় কঙ্কাল আছে কয়টা, 126টা। যোগ করলে কত হয়, যোগ করলে হয় 206টি, যোগ করলে হয় কত, 206টি। এবার এখানে দেখি, এখানে আছে 29, সেম তো, 29 আর 26 কত, 55, 55 আর 25 কত, 80, 80 আর 4 84, 84 আর 2 86। তাহলে এখানে পেলাম টোটাল কত, 86, প্লাস এই যে দুই বাহু মিলে কত, 120টি, তাও কয়টি, 206টি। তাহলে একটা মানুষের অস্থি সংখ্যা কত, 206টি। তবে এই সংখ্যাটা জন্মের পর এবং পরিণত অবস্থায় একই রকম থাকে না। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তার মধ্যে
প্রায় 300টি অস্থি থাকে। এই 300টি অস্থি বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে, পরিবর্তিত হয়ে অথবা ফিউশন হয়ে একসাথে লেগে আলটিমেটলি 206টিতে পরিণত হয়। এখানে একটা লাইন লেখা আছে দেখো, পরিণত মানবদেহে 206টি অস্থি থাকে, কিন্তু মানব শিশুতে জন্মের সময় 300টি অস্থি থাকে। তাহলে জন্মের সময় আমরা কয়টা অস্থি নিয়ে আসি? 300টি অস্থি নিয়ে আসি। এটা বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে কয়টাতে রূপান্তরিত হয়? 206টিতে রূপান্তরিত হয়। এবার আসি আমরা একটা একটা করে। তাহলে আমাদের প্রথমে এখানে কি আছে? প্রথমে আমার এখানে যতগুলো অস্থির নাম আছে, প্রথম হচ্ছে অক্ষীয় কঙ্কালপথে প্রথমে কি? করটি। এবার আমরা করটির অস্থিসমূহ পড়ব। করটির মধ্যে দেখো করটিকা, মুখমণ্ডল, হাইওয়েড, করণাস্থি। তাহলে আমরা মানব কঙ্কালপথে প্রথমে পড়ব অক্ষীয়, অক্ষীর মধ্যে প্রথমে পড়ব করটি, করটির মধ্যে প্রথমে পড়ব করটিকা, তারপর মুখমণ্ডল। আমরা এইভাবে ধাপে ধাপে যাব। এখন আমি দেখি পরবর্তী স্লাইডে যদি আমি যাই, দেখি এখানে আছে করটির অস্থিসমূহ। দেখো করটির অস্থিসমূহ কয়টি বলছে? করটির অস্থিসমূহ বলছে 8টি। সেই 8টি কি কি? আমি নামগুলো এখানে লেখাই আছে, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। করটির অস্থি হচ্ছে টোটাল কয়টি? 8টি। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েডাল, এথময়েডাল। তাহলে দেখো নামগুলো একটু খেয়াল করবে সবাই। নামগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েডাল, এথময়েডাল। কিভাবে মনে রাখবো? মনে তুমি এমনিতেও মনে রাখতে পারো, এমনিতে তুমি মনে রাখতে পারো, অথবা যদি মনে না থাকে আমি মনে রাখবো স্টেপ অফ। আমি বলবো স্টেপ অফ স্কাল। করটিক ইংলিশ হচ্ছে স্কাল। করটিক ইংলিশ কি? স্কাল। আমি বলবো স্টেপ অফ স্কাল, স্টেপ অফ স্কাল, স্টেপ অফ স্কাল। এই যে স্টেপ দিয়ে কি হয়? স্টেপ দিয়ে কি হয় দেখি? স্ফেনয়েডাল, টেম্পোরাল, আরটা কি? এটা হচ্ছে এথময়েডাল। আর হচ্ছে পি দিয়ে কি? পি দিয়ে হচ্ছে প্যারাইটাল, ও দিয়ে অক্সিপিটাল, এফ দিয়ে ফ্রন্টাল। তাহলে দেখো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েডাল, এথময়েডাল। স্কালের অস্থি কি কি? আমি বললাম স্কালের অস্থি হচ্ছে স্টেপ অফ, স্টেপ অফ স্কাল। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েডাল, এথময়েডাল। এদের মধ্যে টোটাল বললাম কয়টা? 8টা। আমি বলেছি টোটাল কয়টা থাকবে? 8টা, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কয়টা? 6টা। তুমি বলতে পারো স্যার আমি তো আপনি বলছেন 8টা, কিন্তু এখানে কয়টা আছে? আছে তো স্যার কয়টা? 6টা। কেন 6টা আছে? দেখো প্যারাইটাল হচ্ছে 2টা থাকে, টেম্পোরালও 2টা করে, বাকিগুলো 1টা করে। তাহলে ফ্রন্টাল 1টা, অক্সিপিটালও 1টা, স্ফেনয়েডাল 1টা, এথময়েডাল তাও কয়টা? 1টা। এবার মোট কয়টা হয় দেখো? 1, 3, 5, 6, 7, 8। মোট কয়টা? 8টা। তাহলে এদের মধ্যে জোড়স্থি কোনটা? পরীক্ষায় আসবে। করটির মধ্যে জোড়স্থি কোনটা? জোড়স্থি হচ্ছে মনে রাখবো পিটি। জোড়স্থি মনে রাখবো পিটি। প্যারাইটাল, টেম্পোরাল, প্যারাইটাল, টেম্পোরাল। বাকিগুলো হচ্ছে বেজোড়স্থি। তাহলে এখানে মনে রাখবো আমি করটির অস্থি হচ্ছে 8টি। নাম মনে রাখবে স্টেপ অফ। টোটাল 8টার মধ্যে জোড়স্থি হচ্ছে প্যারাইটাল এবং টেম্পোরাল 2টা করে থাকে, আর বাকিগুলো হচ্ছে সিঙ্গেল অস্থি, বেজোড় অস্থি। পরীক্ষায় আসে। এবার আসো এই লাইনটা এখানে আমরা লিখে রাখছি, এই লাইনটাই আমরা এখানে লিখে রাখছি। দেখো প্যারাইটাল ও টেম্পোরাল জোড় অস্থি, বাকিগুলো কি অস্থি? বাকিগুলো হচ্ছে বেজোড় অস্থি। দেখো তাহলে এই কথাগুলা আমাদেরকে মনে রাখতে হবে, বিশেষ করে এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। প্যারাইটাল এবং টেম্পোরাল জোড় অস্থি, বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে বেজোড় অস্থি। এবার আমি তোমাদেরকে একটা একটা করে যদি দেখাতে চাই, দেখো আমাদের করটির অস্থির সময় কিভাবে আছে। এটা হচ্ছে একটা টোটাল স্কালের পিকচার। এই স্কালের পিকচার আমি তোমার, এটা হচ্ছে সাইড ভিউ। আমি যদি তোমাদের সামনে এভাবে দাঁড়াই, তুমি আমার এই পাশটা দেখতেছো, জাস্ট এই পাশটা দেখলে আমি কি এখানে কি কি পাচ্ছি? এখানে নাম সহ লেখা আছে। একদম উপরে দেখো এটা হচ্ছে ফ্রন্টালের ঠিক পাশে প্যারাইটাল, ফ্রন্টালের পাশে প্যারাইটাল, প্যারাইটালের নিচে টেম্পোরাল। তাহলে এটা হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল। অক্সিপিটাল একদম পেছনে অক্সিপিটাল। স্ফেনয়েড এবং এথময়েড থাকে নাকের ভিতরে। এথময়েড কোথা থাকে? নাকের ভিতরে। আর স্ফেনয়েড এটা বাইরে থেকে দেখা যাবে না। আমি জাস্ট একবার দেখাই। আমরা যে কপাল বলতে যাকে মিন করি, যে কপাল, এটা হচ্ছে ফ্রন্টাল। কপালটা হচ্ছে একটা কি? ফ্রন্টাল। কপালের ঠিক উপরে আমি যদি এভাবে দেখাই, মাথার উপর, আমরা বলি ও আল্লাহ, আমরা যখন মাথায় হাত দিচ্ছি, যে মাথায় যে হাত দিচ্ছি এটা হচ্ছে প্যারাইটাল। এটা কি? প্যারাইটাল। আমরা বলি একটা প্যারা কথা আমরা ইউজ করি, তাহলে আমরা বলি কপাল, হাই কপাল। কপালটা হচ্ছে ফ্রন্টাল, সামনে।
কপাল ভালো হলে সামনের দিকে এগিয়ে যাবে, এটা হচ্ছে ফ্রন্টাল। যখন কোনো দুঃখ পাই আমরা যে আল্লাহ এরকম করে যে মাথায় হাত দিচ্ছি কোনো প্যারা খেলে, এটা হচ্ছে প্যারাইটাল। এটা কি প্যারাইটাল? প্যারাইটাল ঠিক নিচে যেটা যাবো কানের উপরে হচ্ছে টেম্পোরাল। কানের উপরে এটা কি? কানের উপর হচ্ছে কি টেম্পোরাল। এবার মাথার পেছনে যেটা পাচ্ছে এটা হচ্ছে অক্সিপিটাল। তাহলে দেখো ফ্রন্টাল, প্যারাইটাল। আমি যদি এভাবে দেখাই তোমাকে, ফ্রন্টাল, প্যারাইটাল, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, তারপর পাচ্ছি অক্সিপিটাল। স্ফেনয়েড এবং এথময়েড। এথময়েড থেকে নাকের ভিতরে, আর স্ফেনয়েড তার ভিতরে। স্ফেনয়েড হচ্ছে তার ভিতরে। আমি তোমাদেরকে অ্যাসোসিয়েটেড আরেকটা ভিডিও এখানে শেয়ার করবো, তার আগে আমরা একটু দেখে নিই। আমি যদি এটাকে কেটে দেখি, আমার মাথাটাকে আমি যখন আমার মাথাটা খুলি, মাথাটা কেমন করে খুলিটা কেটে ফেললাম, আমার মাথাটা কেটে ফেললাম, মাথাটা কেটে আমি আবার এটা এখান থেকে শুধু উপরের অংশটা দেখাতে যাচ্ছি তোমাদেরকে। তাহলে আমি যখন কোনো কারো মানুষের মাথাটা কেমন করে কেটে ফেলবো, কাটার পর শুধু উপরের অংশটা যদি নিচ্ছি, দেখো তাহলে এটা দেখো এই যে বাইরের গেলে কি, এটা হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্টাল উপরের দিকে যেটা থাকে সেটা কি ফ্রন্টাল। ফ্রন্টালের পাশে থাকে প্যারাইটাল। তাহলে দেখো ফ্রন্টাল, ফ্রন্টালের পাশে কি থাকে প্যারাইটাল। ফ্রন্টালের পাশে যে গ্রিন কালার এখানে দেখা যাচ্ছে যে গ্রিন কালার, এগুলো হচ্ছে প্যারাইটাল। প্যারাইটালের পরে তার নিচে যদি এখানে দেখা যাচ্ছে না, টেম্পোরাল আছে। স্ফেনয়েড হচ্ছে এই যে প্রজাপতির মতো, দেখো প্রজাপতির মতো যেটা পাচ্ছি, এটা হচ্ছে স্ফেনয়েডাল, প্রজাপতির মতো, এটা হচ্ছে স্ফেনয়েড। তাহলে স্ফেনয়েডকে দেখতে হলে তোমাকে পুরো মাথাটাকে কেটে, আমি পুরো কল্লাটাকে কেটে এবার এই বরাবর কেটে ফেলতে হবে। তাহলে তখন আমি কি পাবো? স্ফেনয়েডটা দেখতে পাবো। এবার আমরা প্রত্যেকটা ফ্রন্টাল প্যারাইটালের প্রত্যেকটা অংশ একটু আলাদা আলাদা করে দেখতে চাচ্ছি। করটির মধ্যে যতগুলো অস্থি আছে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে দেখতে চাই। দেখো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি ফ্রন্টাল, কপালের যেটা দেখতে পাচ্ছি এটা কি ফ্রন্টাল। ফ্রন্টালের পরে যাকে পাবো সেটা হচ্ছে প্যারাইটাল। দেখো এটা হচ্ছে ফ্রন্টাল। এই রিজনটা দেখো, তোমরা খেয়াল করো এই রিজনটা একটু আমরা দেখি। তাহলে দেখো এটা হচ্ছে ফ্রন্টাল, এফ। ফ্রন্টালের পর দেখো ফ্রন্টাল যে আমি দেখি যে পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যারাইটাল। প্যারাইটালের পরে কি আছে দেখি, প্যারাইটালের পরে আছে টেম্পোরাল। তাহলে এখন এই চিত্র দেখার পর দেখো এটা হচ্ছে প্যারাইটাল, এটা হচ্ছে প্যারাইটাল। প্যারাইটালের নিচে যেটা আছে সেটা হচ্ছে টেম্পোরাল। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, এটা হচ্ছে টেম্পোরাল। টেম্পোরাল যে অস্থিটা এটা কোথায়? এই জায়গায় থেকে আমাদের কান, এই জায়গা থেকে আমাদের কি থাকে? এই জায়গায় আমাদের কানটা থাকে। দেখো এই জায়গায় আমাদের কানটা থাকে। এই যে তাহলে টেম্পোরালের এটা একটু গুরুত্বপূর্ণ, এটা কারণ এটা আমাদের শ্রবণীয় ভূমিকা রাখে। টেম্পোরাল আমাদের শ্রবণীয় কি রাখে? শ্রবণীয় ভূমিকা রাখে। এটা হচ্ছে টেম্পোরালটাকে আমি একটু আলাদা করে ফোকাস করলাম। এই যে টেম্পোরালের মধ্যে আলাদা যে অংশগুলো আছে, তুমি টেম্পোরালকে দেখতে চাইলে ভালো করে দেখ। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরালের পরে অক্সিপিটাল একেবারে পেছনে, খুলির একেবারে পেছনে দেখে যে এই পার্টটা, এটা হচ্ছে অক্সিপিটাল। এটা হচ্ছে কি অক্সিপিটাল। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। স্ফেনয়েড বাইরে থেকে দেখা যায় না, ভিতর থেকে দেখা যায়। ভিতর থেকে দেখতে কেমন? দেখতে হবো প্রজাপতির মতো। এমসিকিউ অনেক সময় আসতে পারে, প্রজাপতির মতো দেখতে কোনটি? প্রজাপতির মতো হচ্ছে স্ফেনয়েড। দেখতে একদম হুবহু একটা প্রজাপতির মতো, মনে হচ্ছে একটা প্রজাপতি তোমার মাথার মধ্যে বসায় দিছি। এই অস্থিটাকে তুমি বাইরে থেকে দেখতে পারবা না, সিটি স্ক্যান করলে, এমআরআই করলে এটা দেখা যায়। অনেক মানুষের বেলায় মরার পর তুমি যখন মাথাটাকে ভাঙতে যাবা, মাথাটাকে ভাঙলে অনেক সময় এটা কি হয়ে যায়? ভেঙে যায়। তাহলে এটা ইনটেক্ট পাওয়াটা খুবই দুঃসহ বা খুবই রেয়ার। তাহলে স্ফেনয়েড একটা হচ্ছে এথময়েড। এথময়েড কোথা থেকে? এথময়েড থেকে আমাদের যে নাকের আছে, নাকের যে দেয়াল আছে, নাকের দেয়ালের মধ্যে দেখো যে এখানে গ্রিন কালার মার্ক করা আছে, এটা হচ্ছে এথময়েডাল। এটা কি এথময়েডাল। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরালটাকে আমরা আলাদা করে কি করলাম? আলাদা করে দেখাচ্ছি। একটা হচ্ছে অক্সিপিটাল, স্ফেনয়েড, আর হচ্ছে এথময়েড। স্টেপ অফ। এদের মধ্যে জোড়স্থি কোনটা বলছিলাম? জোড়স্থি হচ্ছে প্যারাইটাল দুইটা, আবার টেম্পোরাল কয়টা? দুইটা। দুই কানের উপরে দুইটা। তাহলে এগুলো হচ্ছে তোমার করটির অস্থিসমূহের নাম। তাহলে আমাদের করটির মধ্যে কি আছে? করটিকা বা স্কালের অস্থি আসছে হচ্ছে মুখমণ্ডলের অস্থি। এবার আমরা দেখবো মুখমণ্ডলের অস্থিসমূহ কি কি আছে, একটু দেখাই তোমাদেরকে। মুখমণ্ডল অস্থি হচ্ছে, দেখো করটির অস্থি ছিল 8টা, করটির অস্থি কয়টা? 8টা, কিন্তু মুখমণ্ডল অস্থি হচ্ছে 14টা। মুখমণ্ডল অস্থি কয়টা? 14টা। করটির অস্থি হচ্ছে 8টা, মুখমণ্ডল অস্থি হচ্ছে 14টা। কি কি আছে? মেন্ডিবল, জাইগোম্যাটিক, নেজাল, ল্যাক্রিমাল, ভোমার, প্যালেটাইন, ইনফেরিয়র নেজাল কনকা। তাহলে খেয়াল করে আমরা প্রথম মেক্সিলা, মেন্ডিবল, জাইগোম্যাটিক, নেজাল, ল্যাক্রিমাল, ভোমার, প্যালেটাইন, ইনফেরিয়র নেজাল কনকা।
এদের মধ্যে নাম বললাম কয়টা, তোমার দেখো নাম বললাম কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, বাট অস্থি আছে কয়টা বললাম, 14টা। তুমি ওকে বলতে পারো স্যার আপনি বলছেন 14টা, কিন্তু এখানে দেখা যাচ্ছে কয় ধরনের, 8 ধরনের আছে। তাহলে কিভাবে হবে দেখো, দেখো মেক্সিলা, মেক্সিল হচ্ছে কয়টা, মেক্সিল হচ্ছে আসলে 2টা, মেক্সিলা 2টা ডাবল, জাইগোমেটিক 2টা, নেজাল 2টা, লেক্রিমাল 2টা, প্যালেটাইন 2টা, ইনফেরিয়র নেজাল কঙ্কা তাও কয়টা, 2টা। এবার আসি 2 4 6 8 10 12, বাকি আছে দে ম্যান্ডিবল হচ্ছে একটা 13, ভোমার হচ্ছে একটা সিঙ্গেল। দ্যাট মিনস এর আগে যখন আমরা করোটি পড়ছিলাম, করোটির মধ্যে প্যারাইটাল এবং টেম্পোরাল ছিল জোড়, প্যারাইটাল এবং টেম্পোরাল ছিল কি জোড়, বাকি সবগুলো বেজোড়। এখানের মধ্যে মেন্ডিবল এবং ভোমার, মেন্ডিবল এবং ভোমার হচ্ছে সিঙ্গেল, মেন্ডিবল এবং ভোমার হচ্ছে কি সিঙ্গেল, বাকি সবাই হচ্ছে ডাবল। মনে রাখবো করোটিতে শুধু 2টা জোড়া আছে, করোটিতে শুধু কয়টা জোড়া আছে, 2টা, এটা প্যারাইটাল একটা টেম্পোরাল। আর মুখমণ্ডলের মধ্যে 2টা সিঙ্গেল, বাকি সবগুলো ডাবল, বাকি সবগুলো হচ্ছে সিঙ্গেল। ক্যারেক্টার হচ্ছে মেন্ডিবল, একটা হচ্ছে কি ভোমার। এদেরকে আমরা কিভাবে মনে রাখতে পারি, তুমি তোমার মতো করে মনে রাখতে পারো অথবা আমারটাও মনে রাখতে পারো। এখন আমি তোমাকে যে লাইনটা বলবো, অ্যাকচুয়ালি এই লাইনটা আমার নিজের না, এই লাইনটা হচ্ছে আমরা যখন মেডিকেল কোচিং করতাম, আমরা যখন বিভিন্ন স্যারদের কাছে পড়তাম, তখন এই স্যাররা আমাদেরকে যেটা শিখাইছে আমি সেটাই তোমাদেরকে পড়াচ্ছি। সো যখন আমরা এখানে বায়োলজি পড়াতে গেলে আমরা অনেক সময় বিভিন্ন সূত্র তোমাদেরকে দিই, এই সূত্র দেওয়ার সময় আমরা অনেক কবিতা তোমাদেরকে বলি, অনেক লাইন বলি, মনে রাখার জন্য মেনোমিক বলি। এই মেনোমিকের মধ্যে অধিকাংশই আমার নিজের, মানে আমি যেগুলো বলি অধিকাংশ আমার নিজের, তবে কিছু কিছু আছে যেটা আমি আমার স্যারদের থেকে, আমি আমার সিনিয়রদের থেকে পাইছি। সো এই যে তোমরাও যখন পড়াবা অবশ্যই তোমরা এটা বলে দিবা যে এটা অমুক স্যার থেকে পাওয়া বা অমুক ভাইয়া থেকে পাওয়া বা অ্যাটলিস্ট স্যারদের থেকে পাওয়া, এটা বলে দিতে পারো, কারণ কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। তাহলে দেখো এখানে আমি যে লাইনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে, দেখো মামার জানালায়, মামার, এটা খুব কমন একটা লাইন, মামার জানালায় ভ্রমর পায়, মামার জানালায় ভ্রমর পায়। দেখো মা দিয়ে মেক্সিলা, মা দিয়ে মেন্ডিবল, তাহলে একটা হচ্ছে মেক্সিলা, একটা হচ্ছে কি মেন্ডিবল। যা দিয়ে জাইগোমেটিক, যা দিয়ে জাইগোমেটিক। ন দিয়ে নেজাল, না দিয়ে কি নেজাল, তাহলে যা দিয়ে জাইগোমেটিক, না দিয়ে নেজাল। লা দিয়ে লেক্রিমাল, লা দিয়ে কি, লা দিয়ে হচ্ছে লেক্রিমাল। ভোমর দিয়ে ভোমার, ভোমর দিয়ে কি ভোমার। পাই দিয়ে প্যালেটাইন, পাই দিয়ে হচ্ছে প্যালেটাইন। ই দিয়ে ইনফেরিয়র নেজাল কনকা, ইনফেরিয়র নেজাল কনকা, ইনফেরিয়র নেজাল কনকা, ইনফেরিয়র নেজাল কনকা। তাহলে দেখো মামার জানালায় ভ্রমর পায়, মা মেক্সিলা মেন্ডিবল জাইগোমেটিক, জানালায় নেজাল লেক্রিমাল ভোমার প্যালাটাইন ইনফেরিয়র নেজাল কনকা। এবার আসো মুখমণ্ডলের অস্থিগুলোটা আমরা দেখিনি কোথায় কি আছে। মুখমণ্ডলের অস্থিগুলো দেখো, এই যে বললাম এখানে কে আছে, নেজাল। দেখো নেজালটা কোথায় আছে দেখি আমরা, দেখো নেজাল, নেজাল হচ্ছে নাকের এই যে এই বর্ডারে, নাকের ঠিক উপরে, যে এই বরাবর যেটা দেখতে পাচ্ছি আমি, যদি নাকের উপরে ধরি এটা হচ্ছে কি নেজাল। লেক্রিমাল, লেক্রিমাল কোথায়, চোখে। দেখো এটা হচ্ছে নেজাল, নেজাল থেকে এই যে নাক থেকে চোখের মধ্যে আমি যখন হাত দিব, চোখের কোণায় হাত দিব, চোখের কোণাতে যেটা পাবো এটা হচ্ছে লেক্রিমাল। লেক্রিমাল কথা হচ্ছে লেক্রিমেশন থেকে, লেক্রিমেশন মানে হচ্ছে চোখের পানি, চোখের পানি নিশ্চিত হওয়া। তাহলে এটা হচ্ছে নেজাল, নেজালের কোণায়তে চোখের সংযোগস্থলে যেটা পাবো সেটা কি লেক্রিমাল। ইনফেরিয়র নেজাল কঙ্কা, নেজাল মানে হচ্ছে নাক, নেজাল মানে কি নাক, ইনফেরিয়র মানে নিচে, তাহলে ইনফেরিয়র মানে নিচে, নেজাল মানে হচ্ছে নাক। নাকের নিচের অংশে যে অস্থিরা পাচ্ছি নাকের ফ্লোরের মধ্যে, ইনফেরিয়র নেজাল কঙ্কা, দেখে এটা হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা। মেক্সিলা কোনটা, এই যে মেক্সিলা, যেখানে আমাদের মেয়েরা সাজার সময় কি লাগায়, বিভিন্ন ধরনের এই যে ব্লাশ, এই যে কি কি লাগায় না কতগুলো, যে এখানে এখানে যে লাগায়, এই যে এইটা হচ্ছে মেক্সিলা, উপরের চোয়াল মেক্সিলা, দুইটা এই যে ইয়েলো কালার করা আছে মেক্সিলা, আর নিচের যে বড় চোয়াল এই যে ভায়োলেট কালার আছে এটা হচ্ছে মেন্ডিবল। তাহলে দেখো নেজাল লেক্রিমাল ইনফেরিয়র নেজাল কঙ্কা, তাহলে নেজাল লেক্রিমাল, লেক্রিমাল তো দেখা চোখের, এটা হচ্ছে চোখ, চোখের সাথে লাগানো, ইনফেরিয়র নেজাল কঙ্কা। মেক্সিলা মেন্ডিবল, মেন্ডিবলের এই যে আমি যখন মেক্সিলার যে মেক্সিলা হচ্ছে এটা হচ্ছে মেক্সিবা, মেক্সিলা, মেক্সিলা থেকে যখন কানের দিকে যাব, মেক্সিলা থেকে যখন কানের দিকে যাবে এখানে যেটা ধরা পড়বে এটা হচ্ছে জাইগোমেটিক, এটা কি জাইগোমেটিক। প্যালেটাইন, প্যালেটাইন নাকের এখানে, নাকের ভিতরে, এটা হচ্ছে যদিও উপরের দিকে না, এটা হচ্ছে ভিতর থেকে আসবে। আর এটা হচ্ছে ভোমার, ভোমার কিন্তু নাকের একদম মিড লাইন বরাবর,
মিডল্যান্ড বরাবর, নাকের মাঝখানে যে অস্থিটা পাচ্ছি এটা হচ্ছে কি ভোমার। তাহলে ম্যাক্সিমাম কোথায়? নাকের আশেপাশে। মুখমণ্ডলের ম্যাক্সিমাম অস্থি কোথায়? নাকের আশেপাশে। এবার আমরা একটু একটা একটা করে দেখি কোনটা কোথায় আছে, একটু একটা একটা করে দেখি আমরা। আমি যদি একটা একটা করে দেখাতে চাই, প্রথমে আসছে এটা কি? এটা হচ্ছে ম্যাক্সিলা। এটা কি? এই যে এই পার্টটা যেটা এখানে গ্রিন কালার যে মার্ক করা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাক্সিলা। আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে ম্যাক্সিলা। এখানে লিখি আমরা এটা হচ্ছে ম্যাক্স লিখি, ম্যাক্স মানে ম্যাক্সিলা। ম্যাক্সিলার পরে ম্যাক্সিলা নিয়ে আর একটু মুখমণ্ডলের মধ্যে এই কয়েকটা অস্থিকে আমরা একটু ভালো করে দেখবো। দেখো এখানে এটা ঘুরতেছে ম্যাক্সিলা, এটা হচ্ছে ম্যাক্সিলা অর্থাৎ ঊর্ধ্বচোয়াল। ম্যাক্সিলার সাথে কি 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 কানেকশন দেখতে পাচ্ছ তুমি? ম্যাক্সিলার সাথে তুমি দাঁতের কানেকশন দেখতে পাচ্ছ। দেখো দাঁতের কানেকশন, এই যে দাঁতের যে কানেকশন, ম্যাক্সিলার স্ট্রাকচারটা খেয়াল করে আমরা দেখো। ম্যাক্সিলার স্ট্রাকচারটা দেখো, তোমার সাথে মাঝখানে নাকের জন্য কি আছে? জায়গা আছে। চারপাশ থেকে তোমাকে দেখানো হচ্ছে ম্যাক্সিলাটা। ম্যাক্সিলাটা আমরা একটু ভালো করে দেখি। একটা ম্যাক্সিলাকে আমি যদি স্থির করে দাঁড়াই তাহলে এটা হচ্ছে ম্যাক্সিলার একটা ঊর্ধ্বগামী প্রসেস আছে, একটা ঊর্ধ্বগামী কি আছে? প্রসেস আছে। এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। দেখো এখানে এই যে ম্যাক্সিলা যখন ঘুরবে দেখো এখানে একটা গর্ত আছে। দেখো আমি আবার দেখাচ্ছি তোমাকে, এটা যখন ঘুরে আসবে তখন একটু রেড কালার, হালকা রেডিশ একটা গর্ত মতো, এই যে রেডিশ যে গর্তের মতো, এটা হচ্ছে সাইনাস। সাইনাস মানে হচ্ছে ফাঁকা জায়গা। সাইনোসাইটিস পড়ানোর সময় যখন আমরা পঞ্চম অধ্যায় পড়াবো সাইনোসাইটিস, তখন ম্যাক্সিলার সাইনাসটা আমরা তোমাকে ওখানে দেখাবো। তাহলে আমরা ম্যাক্সিলাকে আমি যখন এরকম করে নিয়ে ফেলবো, ভিতরে একটা গর্তের মতো পাবো, এটাকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি সাইনাস। তাহলে দেখো, আর ম্যাক্সিলার নিচের প্রান্তে কি থাকে? ম্যাক্সিলার নিচের প্রান্তে থাকে আমাদের দাঁতগুলো থাকে। মুখমণ্ডলের মধ্যে ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল এদের খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিলার পরে আমরা দেখবো আবার ম্যান্ডিবল। ম্যাক্সিলার পরে দেখবো ম্যান্ডিবল একসাথে দেখো রেড কালার মার্ক করা দেখতে পাচ্ছ এখানে, একদম নিচের যে চোয়াল এটা হচ্ছে ম্যান্ডিবল। এখানে দেখা যাচ্ছে গ্রিন কালার মার্ক করা, এটা হচ্ছে ম্যান্ডিবল। মানব দেহের এই অস্থিটা কি সবচেয়ে বেশি কি করা যাচ্ছে? মুভ করা যাচ্ছে। মুখমণ্ডলের মধ্যে একমাত্র অস্থি যেটা কি করা যায়? মুভ করা যায়। মুখমণ্ডলের একমাত্র অস্থি যেটা মুভ করা যায়, তাহলে ওটা হচ্ছে ম্যান্ডিবল। দেখো ম্যান্ডিবলটাকে আমি যদি এইভাবে দেখাই, ম্যান্ডিবলটা এই পার্টটা দেখি তো আমরা ভালো করে দেখি এই পার্টটা। তাহলে ম্যান্ডিবলটা কেমন দেখো? ম্যান্ডিবলের মধ্যে এখানে কিছু প্রসেস মানে হচ্ছে প্রবর্ধন। এগুলো হচ্ছে কতগুলো বলা হয় প্রসেস বা প্রবর্ধন বা ঊর্ধ্বগামী কিছু অংশ, প্রবর্ধন। এবার এখানে কি আছে? দাঁত আছে। দাঁত ম্যান্ডিবলের মধ্যে। তাহলে আমাদের দুই পার্টে দাঁত আছে। এক পার্টে হচ্ছে উপরে যেটা ম্যাক্সিলাতে, আর হচ্ছে নিচের পার্টে যেটা কোথায়? ম্যান্ডিবলের নিচে কিন্তু গ্রন্থি পাওয়া যায়, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। আর এখানে একটা গর্তের মতো আছে। দেখে এই জায়গাটা গর্তের মতো দেখা যায়, এই চিত্রের মধ্যে সবকিছু একেবারে দেখানো আছে। দেখো এগুলো এখানে যে ঊর্ধ্বগামী যে প্রসেস দেখা যাচ্ছে, সামনের যে প্রসেসটা তাকে বলা হয় করনয়েড। খেয়াল করো, তাহলে এখানে যে দুইটা প্রসেস দেখতে পাচ্ছ, দুইটা সামনে যে প্রসেস, এটাকে বলা হয় প্রসেস মানে হচ্ছে প্রবর্ধন বা বিবর্ধন, ঊর্ধ্বগামী কোনো কিছু, এটাকে বলা হয় করনয়েড প্রসেস। ওকে ফাইন। এখানে একটা গর্তের মধ্যে যেটা বলছিলাম দেখো, ম্যান্ডিবল আর ফোরামেন মানে হচ্ছে ছিদ্র। ফোরামেন মানে কি? ফোরামেন মানে হচ্ছে ছিদ্র। ঠিক এই বরাবর ভিতরের দিকে একটা গর্তের মতো পাবো, এটাকে বলা হয় ফোরামেন। এই ফোরামেন দিয়ে বিভিন্ন নার্ভ, রক্তনালিকা, বিভিন্ন নার্ভ কি করে? পাস করে বা এদিকে যায়। তাহলে প্রথমটা হচ্ছে কি? করনয়েড। আর এটাকে বলা হয় কন্ডাইল। তাহলে সামনেটা করনয়েড, পেছনেটা কন্ডাইল। সামনে করনয়েড, পেছনে কন্ডাইল। ম্যান্ডিবলের উপরে দুইটা প্রসেস আছে, সামনে করনয়েড, পেছনে কন্ডাইল। কন্ডাইল এখানে অবশ্য লেখা আছে যে কন্ডাইল। এগুলো হচ্ছে কি বললাম? দাঁত কি করে দিচ্ছে? একটু ব্রাশ করে দিচ্ছে। তোমরা ব্রাশ করিও, ব্রাশ না করলে একেবারে এরকম হলুদ হয়ে যাবে। সিম্ফাইসিস, এই যে এই পার্ট যেটা দেখছিস এটাকে বলা হয় সিম্ফাইসিস। দেখো তাহলে এটা পেলাম দুইটা প্রবর্ধন, একটা করনয়েড, একটা কন্ডাইলের। এই পার্টটাকে বলা হয় সিম্ফাইসিস, বডি। আর এখানে এই বরাবর যেটা গর্ত পাচ্ছি ম্যান্ডিবল আর ফোরামেন। যদি এগুলো তোমাদের সবগুলো লাগবে না, এখানে একটা যে এক্সট্রা করে খেয়াল করতে পারো, এই যে ম্যান্ডিবলটাকে আমি যদি এভাবে দিই, এখানে একটা সরলরেখা টানি, উপর থেকে একটা সরলরেখা টানি, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে না? এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল। এই ম্যান্ডিবুলার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে এক মানুষের মুখ কিন্তু এক রকম দেখা যায়। মানুষের মুখ কিন্তু একবার দেখা যায়। তার সেম ভাবে আমি যদি এখানে উপর থেকে একটা যদি সরলরেখা টানি, আবার এই বরাবর একটা সরলরেখা, এখানে যে অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে এটাকে বলা হয় ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল। ম্যান্ডিবুলার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে মুখমণ্ডলের আমাদের চোয়াল কি হতে পারে? ভ্যারি করতে পারে।
মেন্ডিবল ছাড়া এবার আমরা আরো দুটো অস্থি নিয়ে পড়বো আমাদের মুখমণ্ডলের মধ্যে, সরি আমাদের অক্ষীয় কঙ্কালের মধ্যে। একটা হচ্ছে হাইওয়েড অস্থি। দেখো হাইওয়েড অস্থি কোথায় পাওয়া যায়? একেবারে গলাতে যে থাইরয়েড গ্রন্থি আছে, আমাদের গলায় যে থাইরয়েড গ্রন্থি আছে, দেখো এখানে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে, এই বরাবর থাকে আমাদের থাইরয়েড গ্রন্থি, এই বরাবর থাকে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির উপরে আলাদা করে যে গ্রিন কালার যে মার্ক করা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হাইওয়েড। দেখো তাহলে আমাদের যে থাইরয়েড গ্রন্থি দেখতে পাচ্ছি, সেই থাইরয়েড গ্রন্থির উপরে আলাদা করে যে অস্থিটা আছে সেটাকে বলা হয় হাইওয়েড অস্থি। খেয়াল কর, এই যে এটাই হচ্ছে হাইওয়েড অস্থি। হাইওয়েড অস্থি আমি যদি একটু বড় করে যদি জুম করে দেখতে চাই, দেখো এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা, এই যে এই পার্টটাকে, জাস্ট এই জিনিসটাকে আমি একটু এখানে বড় করে কি করে দেখাচ্ছে, জুম করে দেখাচ্ছে। দেখো হাইওয়েড অস্থি যখন আমি বড় করে দেখতে যাচ্ছি, এখানে দুইটা পার্ট দেখা যাচ্ছে, মনে হচ্ছে দুইটা শিংয়ের মতো, পরপর দুইটা শিংয়ের মতো, একটা ছোট একটা বড়। এই যে শিংয়ের মতো যে অংশটা আছে এটাকে বলা হয় কর্নুয়া। কর্নুয়া মানে হচ্ছে এক ধরনের প্রসেস। আসলে কর্নুয়া এটা মানে হচ্ছে এক ধরনের প্রসেস। তাহলে এখানে আমরা তুলনা করি কার সাথে? শিংয়ের সাথে। কর্নুয়া, CORNUA। আচ্ছা, এখানে দুই ধরনের শিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে ছোট শিং, এগুলো হচ্ছে বড় শিং। তাহলে এটা হচ্ছে লেজার কর্নুয়া, গ্রেটার কর্নুয়া, এদেরকে আবার বলা হয় হর্নস। তাহলে দেখো এখানে কয়েকটা ওয়ার্ড পাচ্ছে, একটা হচ্ছে হর্নস বা কর্নুয়া বা প্রবর্ধন বা প্রসেস, এগুলো সবগুলো আসলে একই কথা, একই মিনিং। হর্ন বলো, কর্নুয়া বলো, প্রসেস বলো, আলটিমেটলি একই। এরা সবাই কি? এরা সবাই হচ্ছে একই। এবার আসো কর্ণাস্থি। আমাদের কানের মধ্যে ছোট ছোট তিনটে অস্থি পাওয়া যায়, ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। ম্যালিয়াস, ইনকাস এবং কি? ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। প্রতি কানে আমাদের এক কানের মধ্যে তিনটে অস্থি, ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। তাহলে এক কানে যদি তিনটি হয়, তাহলে দুই কানে মিলে কয়টা হবে? 6টা। এর মধ্যে স্ট্যাপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি। তাহলে আমি যদি বলি এমসিকিউতে আসতে পারে ক্ষুদ্র অস্থি কোনটা? স্ট্যাপিস। বৃহত্তম অস্থি আমরা পড়াবো, ফিমার আমরা পড়াবো। তাহলে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিসের চিত্রগুলো একটু দেখে নিই। দেখো এখানে এটা হচ্ছে কান। কান বলতে আমরা যাকে মিন করি সে কান। কানের থেকে একটা শব্দ, একটা সাউন্ড যাচ্ছে মনে করো, তাহলে সাউন্ডটা এদিকে পাস করে যাবে। এই যে এটা হচ্ছে মেলিয়াস। দেখো এই যে মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস, ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। তাহলে এটা হচ্ছে সেই ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। চিত্রগুলো তুমি দেখতে পাচ্ছ। আর একটু বড় করে দেখাচ্ছি। এটা হচ্ছে কানের পর্দাটা। আমরা বলি না কানের পর্দা ফাটাই ফেলবো, থাপ্পড় মেরে কানের পর্দা ফাটাই ফেলবো। এটা হচ্ছে সেই কানের পর্দা বা টিম্প্যানিক মেমব্রেন। কানের পর্দা থেকে প্রথম যেটা যুক্ত হয় সেটা হচ্ছে ম্যালিয়াস। এই যে ম্যালিয়াস, এখানে দাগানোই আছে ম্যালিয়াস। ম্যালিয়াসের পর আটটা যেটা আসছে সেটা হচ্ছে ইনকাস। ইনকাসের পর একেবারে এটা এরকম করে তিন করে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি? স্ট্যাপিস। ম্যালিয়াস, ইনকাস এবং কি? ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। তাহলে এগুলো ছিল আমাদের অক্ষীয় কঙ্কালের অংশসমূহ, অর্থাৎ শুধুমাত্র করটি এবং মুখমণ্ডলের অস্থিসমূহ। আগামী ক্লাসে আমরা বক্ষমীজের অস্থি এবং মেরুদণ্ড অস্থিগুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।